ট্রাভেলিং বিটুইনের আরো একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আমাদের গুজরাট সিরিজ শুরু হয়ে গেছে, আর গুজরাট ভ্রমণের প্রথম দিন আমরা ঘুরে নিয়েছিলাম গুজরাটের রাজধানী গান্ধীনগর ও প্রাণ কেন্দ্র আহমেদাবাদ। আর সেই ভিডিও যদি এখনো না দেখে থাকেন তাহলে আই বাটন আর এই ভিডিওর শেষে লিংক পেয়ে যাবেন, অবশ্যই একবার দেখে নেবেন। আর আজকে গুজরাট থেকে আপনাদের নিয়ে যাব ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল দমন অ্যান্ড দিউয়ের দিউতে। দিউ ভ্রমণের সমস্ত তথ্য থাকবে আজকের ভিডিওতে, তাহলে সঙ্গে থাকুন। বনবাসকালে পঞ্চপাণ্ডব এখানে 5টি শিবলিঙ্গ তৈরি করেছিলেন। পরপর 4খানা কামান রাখা হয়েছে সমুদ্রের দিকে তাক করে। গুড মর্নিং ফ্রম দিউ। গতকাল রাত্রে আমরা আহমেদাবাদ থেকে বাসে চেপেছিলাম। ওভারনাইট বাস জার্নি করে আমরা পৌঁছে গেছি দিউ। বাস জার্নি মোটামুটি কমফোর্টেবল ছিল, কোনো অসুবিধা সেরকম হয়নি। আর এটাই হচ্ছে দিউ বাস স্ট্যান্ড। এখন টাইম হচ্ছে সকাল 8টা। তো আজকে আমরা দিউ ঘুরে দেখব। তার আগে আমাদের দুটো কাজ আছে, একটা হচ্ছে একটা হোটেল দেখতে হবে, আর হচ্ছে স্কুটি রেন্ট নিতে হবে। তো বাস স্ট্যান্ডের কাছেই দেখতে পাচ্ছি বেশ কিছু বাইক রেন্টালস রয়েছে। দিউ হচ্ছে গুজরাট সীমান্তে অবস্থিত ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। দিউ ভ্রমণের সমস্ত ডিটেলস আমি শেয়ার করব এই ভিডিওতে আপনাদের সাথে, তাহলে সঙ্গে থাকুন। বাস স্ট্যান্ডের উল্টো দিকেই রয়েছে দু একটা বাইক রেন্টাল, সবে দোকান খুলছে, 8টা বাজছে। এখানে স্কুটির ভাড়া হচ্ছে 500 টাকা একদিনের জন্য। তো স্কুটিটা রেন্ট করে তারপর আমরা যাব হোটেলের খোঁজে। স্কুটির জন্য রেট আপনাদের বললামই 500 টাকা, আর তার সাথে দিতে হচ্ছে 1000 টাকা ডিপোজিট। তো 8টা থেকে 8টা পর্যন্ত, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এখান থেকেই আমরা বাইকটা হায়ার করলাম। তো কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে। এই আমাদের স্কুটি, আজকের সাথী। আমরা রুম নিয়ে নিয়েছি এই হোটেল প্রিমিয়ামে। এই হচ্ছে রুমটা, ঢুকেই একটা ডাবল বেড রয়েছে, আর এদিকে রয়েছে আলমারি আর ড্রেসিং মিরর। আর এখানে একটা টি টেবিল রয়েছে, সাইড টেবিলও রয়েছে, আর এদিকে একটা ছোট টিভি রয়েছে, আর সামনে এখানে একটা বারান্দাও রয়েছে। আর এই হচ্ছে বাথরুমটা, ওয়েস্টার্ন টয়লেট, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এটা এসিও রয়েছে। তো আমরা নন এসি নিয়েছি 1200 টাকা। দিউতে রুম ভাড়া একটু বেশি। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম হোটেল প্রিমিয়াম থেকে। স্কুটি আমাদের রেডি, তার সাথে আমাদের কি যেন বলে ওটাকে, সারথি। আমার সারথিও রেডি। তো চলুন বেরিয়ে পড়ি। আগে দেখি সামনে এগিয়ে কোথায় ব্রেকফাস্ট পাওয়া যায়। তো ব্রেকফাস্টটা করে নেব, করে তারপর আমরা পুরো দিউ ঘুরে দেখব। বেরিয়ে একটুখানি আসতে এখানে রয়েছে আরকে রেস্টুরেন্ট রাস্তার ধারে। তো এখানে আমরা ব্রেকফাস্টটা করে নেব। এটা একদম যে দিউ হসপিটালটা রয়েছে তার মোটামুটি একটু অপোজিটে, কর্নার করেই রয়েছে। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছি আলু পরোটা। তো আলু পরোটা দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরোবো। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা যাব দিউ ফোর্ট। রোদের হাত থেকে বাঁচার জন্য রেডি হয়ে গেছি। এখানে ধুলো প্রচন্ড রাস্তায়, রাস্তার কাজ হচ্ছে। তো রোদ আর ধুলো থেকে বাঁচার জন্য এই প্রোটেকশন। এই দিউ ফোর্ট যাওয়ার রাস্তায় বেশ কিছু ভালো ভালো হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে। তো এখানকার হোটেলগুলোর রেট কিরকম রয়েছে, রুম কেমন রয়েছে, আমি চেষ্টা করব আপনাদের পরে দেখিয়ে দেওয়ার। তো আমরা চলে এলাম দিউ ফোর্ট। 2.5 কিলোমিটার রাস্তা যেখানে আমরা হোটেলে ছিলাম সেখান থেকে। তো ভেতরে এবার যাব। মুঘলদের হাত থেকে এই জায়গাকে রক্ষা করার জন্য গুজরাটের সুলতান বাহাদুর শাহ পর্তুগিজদের সাহায্য চেয়েছিলেন। তখন পর্তুগিজরা এসে এই দিউতে বসবাস শুরু করে এবং এই ফোর্ট নির্মাণ করে। 1535 সালে এই দিউ ফোর্ট তৈরি হয়েছিল, আর এটা তৈরি করতে প্রায় 25 বছর সময় লেগেছিল। এই ফোর্টটা আপনারা পায়ে হেঁটেও ঘুরতে পারেন, আর ওপর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এখানে ব্যাটারি কার রয়েছে। 50 টাকা করে টিকিট নিয়ে যাবে, তারপর আপনারা ঘুরে ওই টিকিটে আবার ব্যাটারি কার করে চলে আসতে পারবেন। ঢুকেই এখানে টিকিট কাউন্টার রয়েছে। তো আমরা এখন ওয়েট করছি ব্যাটারি কার ওপর থেকে নিচে নামলে তারপর আমরা যাব।
একদম উপরে নিয়ে এসে যেখানে লাইট হাউস রয়েছে সেখানে উপরে আমাদের নামিয়ে দিল। খাড়াই উঠে গেছে রাস্তাটা। ঢালু সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসার পর রয়েছে বেশ বড় চাতাল মতন একটা জায়গা, আর এই চাতাল জুড়ে রাখা রয়েছে বেশ কিছু কামান। এই কেল্লার সবচেয়ে উঁচু জায়গায় রয়েছে এই লাইট হাউসটি। এই ফোর্টটা 3 দিক সমুদ্রে ঘেরা, একদিকটা স্থল। এই সামনের দিক থেকে পুরো এটা সমুদ্রে ঘেরা, আর এই পেছন দিকটা স্থলভূমি। এই কেল্লার বিভিন্ন জায়গায় মোট 40টা কামান রয়েছে সমুদ্রের দিকে তাক করা। ওপরে লাইট হাউস এরিয়ায় মোট 5টা কামান রয়েছে। আর এই যে কামানগুলো রয়েছে এগুলো অষ্টধাতুর তৈরি, তার ফলে এত গরমেও কিন্তু এই কামানগুলো ঠান্ডা রয়েছে। মুঘল সম্রাট হুমায়ুনের আক্রমণের হাত থেকে দিউকে রক্ষা করার জন্য গুজরাটের সুলতান বাহাদুর শাহ পর্তুগিজদের শরণাপন্ন হয়েছিলেন। পর্তুগিজরাও নিজেদের ব্যবসার সুবিধার্থে এই দিউ শহরে এসে নিজেদের উপনিবেশ গড়ে তোলে। প্রায় 425 বছর পর্তুগিজরা এই দিউ শহরে রাজত্ব করেছিলেন। তারপর স্বাধীনতার অনেক পরে 1961 সালে এই দিউ শহরকে ভারত সরকারের হাতে হস্তান্তরিত করা হয়। আমরা উপরে ছিলাম, সিঁড়ি দিয়ে এখান দিয়ে নেমে চলে এলাম। পায়ে হেঁটে ঘুরলে এই ফোর্টটা প্রচুর জায়গা আছে যেগুলো আপনারা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে পারবেন, কিন্তু এই গাড়িতে আসলে উপর পর্যন্ত নিয়ে যাবে, আবার দেখতে দেখতে আপনাকে নিচে নেমে যেতে হবে। তো আমরা আসার সময় গাড়িতে এসেছি, তা ভাবছি এবার একটু হেঁটে হেঁটে ঘুরে দেখে তারপর আমরা নিচে নামবো। এটা হলো এই কেল্লার চার্চ। যেহেতু একদম ভগ্নপ্রায় হয়ে রয়েছে তাই গেট বন্ধ, ভেতরে ঢোকা যাবে না। ফোর্টটা খুব সুন্দরভাবে মেনটেনেন্স করা হয়েছে, গাছপালা দিয়ে সাজানো। ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে, প্রচুর গাছপালা রয়েছে। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে তখনকার দিনের কোর্ট, মানে বিচার সভা। এখানে বিচার বসতো। পরপর 4খানা কামান রাখা হয়েছে সমুদ্রের দিকে তাক করে। তো এখান থেকে বাঁদিকে দেখা যাচ্ছে সমুদ্র, আরব সাগর, আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। এত রোদ তাও হাওয়াটা এত ভালো লাগছে। দুপুর এখন 12টা, মানে প্রাণ জাস্ট জুড়িয়ে যাচ্ছে। ওপর থেকে এই জায়গাটা দেখে বেশ আশ্চর্য হয়েছিলাম, এগুলো কি? তাই পরখ করার জন্য চলে এলাম নিচে। এগুলো আসলে এক ধরনের কামান। এতক্ষণ আমরা যে ধরনের কামান দেখছিলাম তার থেকে সম্পূর্ণ আলাদা। বন্দুকের মতো দেখতে এগুলো আসলে গিয়ার দেয়া কামান। পর্তুগাল থেকে এই কামানগুলো আনানো হয়েছিল। শত্রুপক্ষের উড়োজাহাজ যখন খুব নিচে দিয়ে যেত তখন তার উপর আক্রমণ করার জন্য এগুলো ব্যবহার করা হতো। সমুদ্রের মাঝখানে যে জায়গাটি দেখা যাচ্ছে এটা হলো পানি কোঠা। চারিদিকে নোনা জলের মাঝখানে একমাত্র এটাই ছিল মিষ্টি জলের উৎস। পর্তুগিজরা এখান থেকেই মিষ্টি জল সংগ্রহ করে নিয়ে আসতো। আর এই ফোর্ট থেকে ওখানে যাওয়ার জন্য একটা সুড়ঙ্গ পথও ছিল জলের তলা দিয়ে, সেটা এখনো রয়েছে কিন্তু যাওয়া বন্ধ করে দিয়েছে। এখনো পর্যন্ত এই ফোর্টে ঢোকার জন্য কোনো এন্ট্রি টিকিট নেই, আর ফোর্ট খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই যে জায়গাটা দেখা যাচ্ছে এইটা হলো কয়েদিখানা বা জেলখানা। কোভিডের আগে পর্যন্ত এটাই ছিল দিউয়ের জেলখানা। কোভিডের সময় এখান থেকে কয়েদিদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ফোর্টে ঢোকার মুখে দুটো বড় বড় কাঠের দরজা রয়েছে। একটা এইটা দেখা যাচ্ছে, আর একটু এগিয়ে আসলে এই সামনে আর একটা কাঠের দরজা। এই যে কাঠের দরজাগুলো এগুলো বার্মিশ কাঠের তৈরি, বার্মা থেকে কাঠ আনিয়ে এই দরজাগুলো তৈরি করা হয়েছিল। তো ফোর্ট ঘুরে আমরা চলে এলাম। আমরা যাওয়ার সময় এই ব্যাটারি কারে গেছি। তো ব্যাটারি কারে যদি আপনারা যান তোরাই আসার সময় বিভিন্ন যে জায়গাগুলো দেখার রয়েছে স্পটগুলো দাঁড় করায়, তো আপনারা দেখে আবার ব্যাটারি কারেই চলে আসতে পারবেন। তো আমরা হেঁটে হেঁটে ঘুরে এলাম, তাই আমাদের 2 ঘন্টার মতো সময় লেগে গেল। দিউ ফোর্ট যাওয়ার রাস্তাতেই পড়বে আইএনএস কুকরি যুদ্ধ জাহাজ, সেটা এখানে রাখা রয়েছে। তো আমরা ফেরার পথে এখানে চলে এসেছি।
1971 সালে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় পাকিস্তান আইএনএস কুকরির ওপর টর্পেডো নিক্ষেপ করে, আর দিউর খুব কাছেই সমুদ্রে এই যুদ্ধ জাহাজটির সলিল সমাধি হয়। এই ঘটনায় 18 জন অফিসার সহ 176 জন সেনা নিহত হয়েছিলেন। সেই আইএনএস কুকরি জাহাজটি এখানে রাখা রয়েছে। তো এর উপরে ওঠার জন্য টিকিট রয়েছে এখানে। তো টিকিট মূল্য হচ্ছে 100 টাকা পার অ্যাডাল্ট এবং বাচ্চাদের 50 টাকা। শুধু উপর পর্যন্তই ওঠা যাবে, ভেতরে কোথাও যাওয়া যাবে না। আপনারা এই ওপরটা উঠতে পারবেন আর ওই দিকে ওখানটায় যাওয়া যাবে। তো আমরা টিকিট কেটে ওপরে উঠলাম না, আমরা বাইরে থেকেই জাহাজের ছবি তুলে নিয়েছি। আপনারা চাইলে টিকিট কেটে ওপরে উঠতে পারেন। আপনাদের বলেছিলাম সমুদ্রের কাছাকাছি একটা হোটেল আপনাদের দেখাবো, এখানকার রুম ভাড়া কিরকম আছে, রুম কিরকম আছে দেখিয়ে দেবো। তো এখন চলে এসেছি আমরা আপনা হোটেলে। তো এখন মোটামুটি 1500 থেকে রুম রেট শুরু। তো এটা একটা সি ভিউ রুম। দেখুন রুমটা বারান্দা রয়েছে, বারান্দা থেকে একদম বসে সমুদ্রের ভিউ পাওয়া যাবে, দারুণ। এই যে দুর্দান্ত একটা ভিউ আছে। এই হচ্ছে রুমটা, বেড, আর এখানে টিভি রয়েছে, এসিও রয়েছে, আর সাথে এদিকে একটা কাবার্ড রয়েছে, এখানের ওয়াশরুম। সি ভিউ রুমের ভাড়া নন সিজনে হচ্ছে 2000 টাকা, সিজনে হলে এটার ভাড়াটা আরও বেশি হবে। নন সি ভিউ রুম, এই রুমটা বেশ বড়, টেবিল চেয়ার মতো রয়েছে। দেখুন একটু ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হচ্ছে হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে আসছে, আমি ডেসক্রিপশনেও দিয়ে দিলাম। তো সিজন আর নন সিজনে বললামই, রেটটা আলাদা আলাদা হয়। তো অবশ্যই আপনারা একটু কল করে কনফার্ম হয়ে নেবেন। আর এই আপনা হোটেল যেটা দেখালাম তার পাশেই রয়েছে একটা রুফটপ রেস্টুরেন্ট। তো এখানেই আমরা লাঞ্চটা সেরে নেব, সমুদ্রের ভিউ দেখতে দেখতে লাঞ্চ করব। তো সমুদ্রের ধারে দেখে চলে এসেছি, জানতাম না এটা ভেজ রেস্টুরেন্ট। তো আজকে লাঞ্চটা আমরা ভেজ দিয়েই করছি। তো মাশরুম মশালা রুটি, আর তার সঙ্গে নিচে 1 গ্লাস ছাঁচ, আর পলাশের জন্য কোল্ড ড্রিঙ্কস। তো এই দিয়ে আমরা লাঞ্চটা ছাড়বো। ভেজ তো ঠিক আছে, বাট ভিউটা সুন্দর, খাবারটা কিন্তু বেশ টেস্টি, মাশরুম মশালাটা খুব ভালো হয়েছে খেতে। লাঞ্চ করে আমরা আবার হোটেলে চলে এসেছিলাম। তখন এত রোদে না আর ঘুরতে পারছিলাম না। 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে এখন 3:30 বাজছে, আমরা আবার বেরোচ্ছি। তো স্কুটি নিয়ে ঘোরার ক্ষেত্রে এটাই একটা সুবিধা, নিজেদের ইচ্ছা মতো ঘোরা যায়। আপনারা সাইট সিন করার জন্য এখানে অটো নিয়ে নিতে পারেন। তো অটো ভাড়া 800 থেকে 1000 টাকা নেবে, সমস্ত জায়গা ঘুরিয়ে দেখিয়ে দেবে। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। আমরা পৌঁছে গেছি এখন নাগাঁও বিচ। তো এখানে এরকম নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো আপনারা করতে পারেন। ওই দেখুন সামনে বোটে করে টেনে নিয়ে যাচ্ছে। তো আমার এখন নামটা ঠিক মনে পড়ছে না, এই জিনিসটা আমরা আলিবাগে করেছিলাম, ভীষণ ভয় লেগেছিল আমার। তো সেই থেকে ওয়াটার অ্যাক্টিভিটিস থেকে আমি দূরে থাকি। এই বিচটাতে বেশ ভালোই ভিড় হয়, কারণ এটাকে জাস্ট বলা যেতে পারে মিনি গোয়ার যদি ভার্সন বলি তো মিনি গোয়া বলা যেতে পারে নাগাঁও বিচকে। সমস্ত ধরনের এন্টারটেনমেন্ট এখানে আপনারা পেয়ে যাবেন। স্যাটারডে সানডেতে আহমেদাবাদ এবং মুম্বাই থেকে প্রচুর লোক এখানে আসে ঘুরতে, তার ফলে সেই সময় এই বিচে ভিড়ও খুব হয় এবং হোটেলেরও ভাড়া বেড়ে যায়। এখানে রয়েছে এটিভি বাইক। कितना रेट? 200। এই জায়গাটা আসার পর এখানটা কিন্তু একদমই বালি,
মানে কোনো পাথর নেই, তো এখানটা স্নান করার জন্য বেস্ট। জেট স্কি এবং প্যারাসেলিং গুলো এখান থেকেই ছাড়ছে। এই হচ্ছে সমস্ত ওয়াটার স্পোর্টস যেগুলো, সেগুলো এখানে রয়েছে। সামনেই রয়েছে টিকিট কাউন্টার। তো এই হচ্ছে ওয়াটার স্পোর্টসের এখানে যেগুলো আছে সেগুলো। জেট স্কি 500 টাকা রেট এখানে দেওয়া রয়েছে, ব্যানানা রাইড 400, স্পিড বোট 300, প্যারাসেলিং 1500, আরও সমস্ত রেট এখানে দেওয়া রয়েছে। এই যে রেটগুলো রয়েছে এগুলো হচ্ছে পার পারসন, তো একটা করেই রাউন্ড দেবে, তো সেই হিসাবে রেটগুলো ফিক্সড করা রয়েছে, কোনো রকম বার্গেনিং এখানে হয় না, তো ফিক্সড রেট। নাগোয়া বিচে থাকার জন্য বেশ কিছু বড় বড় রিসর্টও রয়েছে। এখানে একটা অন্য ধরনের একটা ফল দেখতে পেলাম, এই যে, তো এটাকে খোকা বলছে। এর গাছটাও আমি আপনাদের দেখাবো, ভাবছি একটা টেস্ট করে দেখবো, করে দেখি। বলুন, এই খাতে? ও আচ্ছা, এই ছিলকাই খানে কা হে। ও আচ্ছা, এর ভেতরে একটা বড় দানা রয়েছে, বীজ। সেরকম কিছু টেস্ট নেই, মানে হালকা মিষ্টি, ভালো না, খেতে পারলাম না। 20 টাকা ডাস্টবিনে গেল। মানে অনেকক্ষণ থেকে না খুব কিউরিসিটি হচ্ছিল এই ফলটা, দু এক জায়গায় দেখেছি, তাই ভালো একটু টেস্ট করেই দেখি। তো এখানে এখন আমরা ভুট্টা খাবো। এই যে ফলটা আমি টেস্ট করলাম, দেখুন এই যে গাছগুলো, আপনাদের বললাম গাছটা দেখাবো। এই যে পাতাগুলো তাল গাছের মতো হলেও এটা কিন্তু একদমই অন্যরকম গাছটা। তো এখানে পার্কিং দিতে হলো টু হুইলারের জন্য 10 টাকা। নাগাঁও বিচ দেখে আমরা এখন চলে এসেছি গঙ্গেশ্বর মহাদেব টেম্পল। একদম আরব সাগরের তীরে রয়েছে এই গঙ্গেশ্বর মন্দির। হর হর মহাদেব। আমরা এখন দাঁড়িয়ে আছি গঙ্গেশ্বর শিব মন্দির। এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, নিচে রয়েছে 5টি শিবলিঙ্গ। এই মন্দিরের সঙ্গে মহাভারতের একটা গভীর যোগ রয়েছে। বনবাসকালে পঞ্চপাণ্ডব এখানে 5টি শিবলিঙ্গ তৈরি করেছিলেন। প্রথম যে শিবলিঙ্গটা রয়েছে সেটি তৈরি করেছিলেন যুধিষ্ঠির। তারপর রয়েছে সবচেয়ে বড় শিবলিঙ্গ, যেটা করেছিলেন ভীম। তারপর রয়েছে অর্জুন, নকুল এবং সহদেবের তৈরি শিবলিঙ্গ। আর এই শিবলিঙ্গগুলো এমন জায়গায় বানানো রয়েছে, জোয়ারের সময় সারাদিনে 2 বার সমুদ্র এসে এই শিবলিঙ্গকে অভিষেক করে যায়। তো অসাধারণ একটা অভিজ্ঞতা, খুব ভালো লাগলো। তো দিউ আসলে অবশ্যই এই গঙ্গেশ্বর মহাদেবের দর্শন করবেন। আমরা এখন চলে এসেছি সানসেট দেখতে। সানসেট দেখে আমরা এখন চলে এসেছি আইএনএস কুকরি মেমোরিয়াল। ওপরে ওঠার জন্য আমরা ব্যাটারি গাড়ি করে নিয়েছি। দিউয়ের বেস্ট সানসেট পয়েন্ট হচ্ছে এই আইএনএস কুকরি মেমোরিয়াল। যদিও আমরা এর আগে একটা নিরিবিলি জায়গা থেকে সানসেটটা দেখে তারপর এখানে এসেছি। আমরা এখন চলে এসেছি আইএনএস কুকরি মেমোরিয়াল। সকালবেলা আপনাদের দেখিয়েছিলাম আইএনএস কুকরি মিউজিয়াম, যেটা অরিজিনাল আইএনএস কুকরি ছিল সেটা। তো ওরই একটা রেপ্লিকা এখানে রাখা রয়েছে। আইএনএস কুকরির ঘটনায় যে সমস্ত সেনারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিতেই এই আইএনএস কুকরি মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে। 18 জন অফিসার সহ 176 জন নৌসেনা এই ঘটনায় শহীদ হয়েছিলেন। তাদের প্রত্যেকের নাম এখানে লেখা রয়েছে। আর পুরো জায়গাটাই খুব সুন্দর সাজানো গোছানো, একদম সমুদ্রের ধারে বেশ সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো রয়েছে।
ওপরে উঠে আসার জন্য ব্যাটারি কার রয়েছে, এগুলো নিচে থেকে ওপরে নিয়ে আসছে, আবার ওপর থেকে নিচে নিয়ে যাবে। টিকিট মূল্য হচ্ছে 50 টাকা, হেঁটেও আসা যায়, কোনো অসুবিধা নেই। আর এন্ট্রি টিকিট কিন্তু কিছু নেই এখানে। আইএনএস কুকরি মেমোরিয়ালটা রয়েছে, এটা 10টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু ব্যাটারি কারটা 8টা পর্যন্ত চলে, তারপর পায়ে হেঁটে যাওয়া যেতে পারে। পুরো লাইটিংস রয়েছে, তো বেশ সুন্দর লাগবে দেখতে সন্ধেবেলাও যদি কেউ আসে। এই যে দেখুন পুরো ওপর পর্যন্ত দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে।